পার্টিসিপেশন 21 জন। আমরা কি শুরু করব? ম্যাম আরো হবে মনে হয়, 2-4 মিনিট অপেক্ষা করি। 2-4 মিনিট? 30 মিনিটের ক্লাস রে, 2-4 মিনিট। তাহলে শুরু করে দেন ম্যাম। ঠিক 30 সময় মিনিটের আসলে হবে। ইজি হইতো। পঁচিশ। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এর আগের দিন আমরা কোন ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম একটু বলতে পারবা? সালমোনেলোসিস। সালমোনেলোসিসের কয়টা স্টেপ পড়াইছিলাম? গ্রোস লেসনের অ্যাডাল্ট পর্যন্ত পড়াইছি। সালমোনেলোসিস, সালমোনেলা ইনফেকশন দিয়ে পোল্ট্রির কয়টা ডিজিজ হয়? দুইটা। দুইটা। দেখে বললা? দেখেও বলছি, জানতাম এটা। আচ্ছা, গুড। আমরা সেদিন পুলোরাম নিয়ে আলোচনা করছিলাম, রাইট? জি ম্যাম। পুলোরাম শেষ করছিলাম। ম্যাম পুলোরাম শেষ। সেকেন্ড ওয়ান হচ্ছে ফাউল টাইফয়েড। পুলোরাম ক্ষেত্রে বলো তো, পুলোরাম কত মানে এজ, কত এজে পুলোরামের কথা বলছিলাম? 0 to 2 weeks। অনলি না আরো আছে? ম্যাম পরে দেয় হয়, লেয়ারের ক্ষেত্রে আবার হয়। 0 থেকে 2 উইকস, আর লেয়ারের ক্ষেত্রে পরে আবার হয় না। লেয়ারের ক্ষেত্রে আবার রিগেইন করে। ওকে, 20 weeks পর আবার ব্যাক করে। হ্যাঁ, ফাউল টাইফয়েডের ক্ষেত্রে দেখো, জাস্ট সালমোনেলোসিসের লেয়ারের ক্ষেত্রে বয়সটা যখন বেশি হয় তখন হচ্ছে সালমোনেলোসিসের এই যেটা সালমোনেলা গ্যালিনেরামের ইনফেকশনটা, যেটা ফাউল টাইফয়েড করে, সেই ইনফেকশনটা শুরু হয় তোমার হচ্ছে এজ হচ্ছে 3 to 6 মান্থের মধ্যে। বুঝতে পারছো? সালমোনেলা যেটা কি বলো, প্রথমটা কি দিয়ে করছিলাম? পুলোরাম ডিজিজ কে করে? সালমোনেলা স্পেসিসটা বলো। সালমোনেলা পুলোরাম দিয়ে। ঠিক আছে? জি ম্যাম। কনফিউশন কেন? স্পষ্ট করে বলো। তাহলে হচ্ছে পুলোরাম ডিজিজটা আমাদের হচ্ছে 0 to 2 উইকস এবং লেয়ারের ক্ষেত্রে রিগেইন করে, কিন্তু সালমোনেলা গ্যালিনেরামের ইনফেকশনটা হয় 3 to 6 মান্থে গিয়ে। ঠিক আছে? এটা লেয়ারের ইনফেকশন, এটা আবার কনফিউশন করা যাবে না। এই সালমোনেলা গ্যালিনাম বা ফাউল টাইফয়েড তোমরা হচ্ছে ব্রয়লারে পাবা না, এটা শুধুমাত্র লেয়ারের ক্ষেত্রে পাবা। এটা 3 to 6 মান্থ এজে যায় আমরা পাবো। কমন সাইন সিম্পটম হচ্ছে, দেখো এখানে লেখা আছে ডালনেস, দেখলে ছবিগুলো দেখলেই ক্লিয়ার বোঝা যাবে। টোকা মুরগির নাম শুনছো? আমার গ্রামে বলে না মুরগিটা টুকতেছে, ঝিমাচ্ছে। জি ম্যাম। এই টুপানি সালমোনেলার প্রধান সাইনই হচ্ছে, ফার্স্ট সাইনই হচ্ছে ডাল হয়ে যাবে, খাবে না। টেম্পারেচার যদি আমরা কাউন্ট করি, মুরগির নরমাল টেম্পারেচার কত পোল্ট্রির বলো দেখি? হ্যাঁ, 107.5। 107.5 ম্যাম। 107 to 108। ওকে, হ্যাঁ ম্যাম। তো 107 বা 108 এরও বেশি হয়ে যাবে টেম্পারেচার যদি দেই, হাই ফিভার থাকবে। আর দুইটা কমন মানে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সাইন হচ্ছে ইয়েলোইশ ডায়রিয়া। পুলোরামের ক্ষেত্রে ডায়রিয়াটা কেমন বলছিলাম? হোয়াইটিশ কিন্তু তোমাদের কম্পারেটিভ স্টাডি করে পড়তে হবে, কারণ পরীক্ষায় কিন্তু দেখা যাবে এরকম কোশ্চেন থাকতে পারে, ডিফারেন্সিয়েট পুলোরাম ফ্রম ফাউল টাইফয়েড। তো প্রত্যেকটারই হচ্ছে ডিজিজের সাথে প্রত্যেকটা ডিজিজের কম্পারিজন করে পড়বা, মনেও থাকবে আর পরীক্ষাও তোমাদের ভালো হবে। তো ওখানে আমরা হোয়াইটিশ ডায়রিয়া পাইছিলাম, কিন্তু গ্যালিনেরাম করে হচ্ছে ইয়েলোইশ কালারের ডায়রিয়া। আর সায়ানোস, কম্ব এন্ড ওয়াটেল, এই যে সায়ানোসিস হবে কম গুলো আর ওয়াটেল গুলোতে তোমার সায়ানোসিসের কালার কি? ডিপ ব্লু কালার। ওটা হচ্ছে টক্সিনের কারণে হয়। সালমোনেলা এইখানে অতটা সায়ানোসিসটা বোঝা যাচ্ছে না, পরে যদি কোনো ছবি পাই আমি ক্লিয়ারলি দেখাবো, বা হচ্ছে যদি কেস পাই তাহলে দেখানো যাবে প্র্যাকটিক্যাল ক্লাসে। সায়ানোসটা কখন হয়? যখন অর্গানিজমটা আগে বলো, সালমোনেলা গ্যালিনেরাম এটা কোন ধরনের অর্গানিজম? গ্রাম পজিটিভ না নেগেটিভ? গ্রাম নেগেটিভ। নেগেটিভ কোন ধরনের টক্সিন রিলিজ করে? এন্ডোটক্সিন না এক্সোটক্সিন?
এন্ডোটক্সিন। Endotoxin. এন্ডোটক্সিনের পরিমাণ যখন বডিতে অনেক বেশি বেড়ে যাবে তখন তার যে নর্মাল বাইরের যে স্কিন গুলো, ওর তো পুরো শরীরটা এমনি ফেদার দিয়ে কভার থাকে, কিন্তু যে আনকভার্ড এরিয়াগুলো আছে ওগুলো দেখলেই বোঝা যাবে যে পুরো শরীরটা টক্সিনে নীল হয়ে গেছে। বুঝতে পারছো? এই জন্য এই এরিয়াগুলো সায়ানোস্ট হয়ে যাবে, ব্ল্যাকিশ গ্রিন কালার। ম্যাম আরেকবার একটু বললাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো সাধারণত এন্ডোটক্সিন প্রডিউস করে, এবং এন্ডোটক্সিনের লেভেলটা যখন ব্লাড লেভেলে অনেক বেশি হয়ে যাবে তখন সেগুলো তোমার ফেদারলেস এরিয়া গুলোতেও, এগুলোতে ব্লাড ভেসেল আছে না, আছে না? বডির প্রত্যেকটা এরিয়াতে ব্লাড ভেসেল আছে না? তো সায়ানোসড ব্লাড বা টক্সিক ব্লাড গুলো কি কালারের হয়? সাধারণত ব্ল্যাকিশ অর গ্রিনিশ কালারের হয়, তাই না? তো মুরগির অন্যান্য এরিয়া দেখে ফেদার থাকার কারণে বোঝা যায় না, কিন্তু এই কম্প এন্ড ওয়াটেল গুলো এগুলো তো ফেদারলেস এরিয়া, রাইট? জি ম্যাম। তো এই ফেদারলেস এরিয়া গুলোতে তোমার যখন ওই টক্সিক ব্লাডের পরিমাণ বা ব্লাড ভেসেল গুলো মানে এক্সপোজ হওয়ার কারণে এই এরিয়া গুলো সায়ানোসড হয়ে যায়, ব্ল্যাকিশ ডিসকালারেশন হয়। বুঝতে পারছো? জি ম্যাম। সায়ানোসিস হয়। ক্লিয়ার এবার? জি ম্যাম ক্লিয়ার। ওকে, মর্টালিটি রেট দেখো 10 to 50%। মরবিডিটি 100% পর্যন্ত যাইতে পারে। ইনফেকশন একটা ফ্লকে হইলে সালমোনেলা ইনফেকশন সব 100% মরবিডিটি হতে পারে, আর মর্টালিটি হচ্ছে 10 to 50%। এগুলো হচ্ছে কমন কথাবার্তা। এখন আমাদের কথাবার্তায় আসো। ফাউল টাইফয়েডের গ্রস লেশন গুলো দেখো। প্রথমেই বলছে দেখো ইনলার্জড এন্ড ব্রঞ্জ গ্রিনিশ। আমি আগেই বলছি যে টক্সিনের কারণে সায়ানোসিসের কালারটা হচ্ছে ব্রঞ্জ গ্রিনিশ কালার। ব্রঞ্জ দেখছো না? তামাটে কালার হবে, তামাটে অথবা সবুজ কালার। এইটা হচ্ছে নরমাল। দেখো এই লিভারটা নরমাল কালার, কিন্তু এইটার কালার দেখো, লিভার এন্ড স্প্লিন কেমন হয়েছে? কালারটা চেঞ্জ হয়ে গেছে না? মনে হচ্ছে না তামার মতো? এটা হচ্ছে কমন সাইন। যখন পোল্ট্রি ওপেন করবা এই ব্রঞ্জ গ্রিনিশ কালারের লিভার দেখতে পাবা, মানে লিভারটা পুরোটাই সবুজ অথবা তামাটে কালারের হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। একটু রেসপন্স করো। হ্যাঁ, তারপরে হচ্ছে সামটাইম বলছে মোটেলড উইথ দা মাল্টিপল মিলিয়ারি নেক্রোসিস। আমরা যদি এটা মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক্সে যাই তখন হচ্ছে আমরা করো প্লিজ, একটু মিউট করো, ডিস্টার্ব হচ্ছে। মিউট করো। আচ্ছা শোনো একটু, আমরা যখন মাইক্রোস্কোপিক, এটা তো গ্রস লেশন দেখতেছি, মাইক্রোস্কোপিক লেশনে যাব তখন দেখবো যে নেক্রোসিস এরিয়াগুলো, নেক্রোস্ট এরিয়াগুলো মাইক্রোস্কোপের নিচে খুব ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু নরমালি বড় মানে যদি গ্রসলি দেখি, গ্রসলি নেক্রোসিসটা অত ভালো বোঝা যায় না, কিন্তু মিলিয়ারি নেক্রোসিস হয় এখানে, খুবই ক্ষুদ্র 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 সাদা সাদা দানা পাওয়া যায়। এই জন্য মিলিয়ারি বলা হয়েছে, মিলিয়ন থেকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নেক্রোস্ট এরিয়া পাওয়া যায়। বুঝছো? আর স্প্লিনোমেগালি মানে কি? স্প্লিনটা নরমালের চেয়ে বড় হয়ে যাবে, 2 to 3 টাইমস বিগার। এখানে কালারের কম্পারিজনটা আছে, বড়র কম্পারিজনটা ওরা দেখাইতে পারে নাই। স্প্লিনোমেগালি হচ্ছে স্প্লিন নরমাল স্প্লিনের চেয়ে 2 থেকে 3 গুণ বড় হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, এইটা সম্ভবত তোমার হচ্ছে ইনফেকশনটা অনেক বেশি হওয়ার কারণে যে স্প্লিনটা কালেক্ট করা হয়েছে। একটা ভালো জিনিস মনে রাখো সবসময়, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে কোনো অর্গানে যদি কোনো ইনফেকশন হয় প্রথমে অর্গানটা বড় হওয়া শুরু করবে, প্যাথোলজির ভাষায়, ঠিক আছে? নেক্রোসিস বলো বা যে কোনো ধরনের ইনফেকশন যদি কোনো অর্গানে, ধরো লিভার বা স্প্লিনে ইনফেক্ট করছে, অর্গানটা ধীরে ধীরে কি হবে? বড় হবে প্রথমে। ইনফেকশনটা যখন লং টার্ম রান করবে, শেষের দিকে এনিমেলটা মারা যাওয়ার কন্ডিশনে চলে আসে, তখন কি হয়? নেক্রোসিস হওয়ার কারণে সেলগুলো ডেথ এবং ডিস্ট্রয় হয়ে যায়। সেলগুলো ডেথ এবং ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে অর্গানটা ধীরে ধীরে অ্যাট্রোফাইড হওয়া শুরু করে। বুঝতে পারছো? অ্যাট্রোফি মানে বোঝো? ছোট হয়ে যাওয়া, নরমাল সাইজের চেয়ে ছোট হয়ে যাওয়া। এইখানে স্প্লিনটার ক্ষেত্রে যেটা হয়েছে সেই কন্ডিশনটা হইতে পারে। এটা দেখো স্প্লিনটা একদম ব্ল্যাকিশ কালার, মানে বোঝাই যাচ্ছে যে টক্সিক লেভেলটা কত। ক্লিয়ার? তো এই হয়তো একেবারে লাস্ট স্টেজের কারণে স্প্লিনটা নরমালের চেয়ে একটু ছোট দেখাচ্ছে, কিন্তু যদি আমরা নরমাল অবজারভেশনে যাই, ধরো এনিমেলটা মারা যায় নাই বা ইনফেকশনটা অত বেশি সিভিয়ার কন্ডিশনে যায় নাই, জাস্ট সালমোনেলাসিসের ইনফেকশন শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা 2 to 3 টাইম বিগার স্প্লিন পাবো। বুঝতে পারছো আমার কথাটা? এটা হচ্ছে লেটার স্টেজ ইনফেকশন, এই জন্য হইতে পারে, কারণ এগুলো নেটের ছবি, আমি ক্লিয়ার জানি না ব্যাখ্যা, তো আমার ব্যাখ্যা মতে এটা হইতে পারে যে তাহলে প্রথমে বড় হয় কেন?
প্রথমে যে কোনো ইনফেকশনের কারণে সেলগুলো কি করে, প্রোটেক্ট করা শুরু করে, ইমিউনিটি গ্রো করা শুরু করে। প্রত্যেকটা সেল কিন্তু নিজের ইমিউন পাওয়ার আছে, জানো না? ইমিউনোলজিতে পড়ছো তো, প্রত্যেকটা সেলের নিজস্ব ইমিউনিটি পাওয়ার আছে এবং ওভার ফাংশনিং করে। আচ্ছা ম্যাম, ইনফ্লামেশনের বলো। ম্যাম একটা সাইন, তো ইনফ্লামেশন একটা সাইন তো সোয়েলিং। সোয়েলিং, হ্যাঁ রাইট। ফুলে যে যাওয়া। কোনো ইনফেকশনে ইনফ্লামেশন তো তোমার হচ্ছে হিলিং এর একটা প্রসেস। ইনফ্লামেশন কিন্তু নট এ ডিজিজ। হিলিং এর দিকে যদি যায় তাহলে ইনফ্লামেশন হবে, কিন্তু যে কোনো নরমাল ডিজিজের ক্ষেত্রে প্রথমেই সেলগুলো কি করে, মাল্টিপ্লাই করে, ওভার ফাংশনিং করে। কারণ কি, তারা চায় যে এনিহাউ প্রোটেক্ট করি, তখন অর্গানটা বড় হওয়া শুরু করে। কারণ কি, সেলগুলো ওভার মাল্টিপ্লিকেশন হয়, ইনফ্লামেশন হয়, সোয়েলিং হয়, বুঝতে পারছো? কিন্তু যখন একেবারে পারে না, টক্সিনের কাছে হেরে যায়, তখন আলটিমেটলি নেক্রোস্ট হওয়া শুরু করে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে ওকে, পারছি। তাহলে দেখো, সামটাইমস বলছে উইথ গ্রেইশ হোয়াইটিশ নোডিউল অন দ্য সারফেস। কখনো কখনো গ্রেইশ অথবা হোয়াইটিশ নোডিউল পাওয়া যায়। আমরা এর আগের ডিজিজ কি, পুলোরাম ডিজিজের ক্ষেত্রে মেইন স্পেসিফিক লেশনে ছিল নোডিউল। বিভিন্ন জায়গায় নোডিউল পাচ্ছিলাম না, দেখাইছি না নোডিউল বিভিন্ন জায়গায় ইন্টারনাল অর্গানগুলোতে। এইখানে নোডিউলের পরিমাণটা মাঝে মাঝে পাওয়া যাইতে পারে, নাও যাইতে পারে, কিন্তু সালমোনেলার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে নোডিউল প্রডিউস করে। বুঝতে পারছো? তাদের ওভার গ্রোথের কারণে। দেন হচ্ছে ইন্টেস্টাইনের ক্ষেত্রে আসো, এন্টারাইটিস হবে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে। আর আলসারেশন হবে, ওপেন করলে দেখবা যে পুরা এরিয়াটা আলসারেটেড এবং ব্লাড জমা হয়ে আছে। এই যে ছোট 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 নোডিউল ফর্ম করছে। এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমার হচ্ছে পুলোরামের কাছাকাছি। কিন্তু পার্থক্য কোথায় বলো তো? কখন বুঝবো যে এটা পুলোরাম না? ধরো দুইটা ইন্টেস্টাইন ওপেন করছে, কখন বুঝবো এটা পুলোরাম না, এটা একটা ফাউল টাইফয়েড? তোমার কাছে দুইটা ইন্টেস্টাইন এনে দেওয়া হয়েছে, ডিফাইন করবা কিভাবে? না রে পাগল, আলসার না। এট ফার্স্ট হচ্ছে হিস্ট্রি নিবা, লেয়ার না ব্রয়লার, বুঝো নাই? তারপরে এস দেখবা। ডায়াগনোসিস মোস্ট ইম্পর্টেন্ট। ডাক্তার তো সবাই হবা, ডায়াগনোসিস করতে না পারলে ভালো ডাক্তার হতে পারবা না। তোমার মাথায় সবকিছু থাকতে হবে। তোমাকে দুইটা ইন্টেস্টাইন নিয়ে এসে দিছে, একটা ব্রয়লারের ইন্টেস্টাইনও কিন্তু লেয়ারের মতোই হয়ে যায়, কারণ ওদের খাবার দাওয়া গুলো অনেক বেশি থাকে, এই জন্য হচ্ছে লেয়ারের মতোই দেখায়। কিন্তু পার্থক্য হচ্ছে জিজ্ঞেস করতে হবে মালিককে যে এটা কিসের ইন্টেস্টাইন নিয়ে আসছেন। যদি তারা ইনফর্ম করতে না পারে, বয়স কত, কোন মুরগি থেকে আনছেন, বললেই ওরা বলে দিবে। কারণ ফার্মাররা সচেতন, ওরা চায় না ওদের ফার্মের লস, ওরা সবই জানে, ওরা তোমাকে এনে বলে দিবে। তুমি ডিফাইন করবা এস দেখে, আর একটা হচ্ছে লেয়ার না ব্রয়লার এটা দেখে। ক্লিয়ার আমার কথা? এই জিনিসটার লেসনটা মোটামুটি সেম পাবা পুলোরাম এবং ফাউল টাইফয়েডের ক্ষেত্রে। নেক্সটে যাই। বুঝিনি। কে বুঝছো একজন বলতো? কেউ বুঝো নাই? আবার বলবো? বুঝছি ম্যাম। হ্যাঁ ঐশী বলো, ওকে বুঝাই দাও। মানে ও কোনটা বোঝেনি, মানে কিভাবে ডায়াগনোসিস করবে? পার্থক্যটা বলো। পার্থক্য হচ্ছে প্রথমে দেখতে হবে যে ইন্টেস্টাইনটা ব্রয়লারের নাকি লেয়ারের। তারপরে হচ্ছে আমাদের জানতে হবে এজ কত, এজ হিসেবে। রাইট। তোমার হচ্ছে যদি একটা পুলোরামের ক্ষেত্রে তোমাকে ইন্টেস্টাইন এনে দেয়, তাহলে কত বছর, কত মাসের নিয়ে আসবে, কত সপ্তাহে নিয়ে আসবে? 0 to 2 weeks। ওই ইন্টেস্টাইন আর এই ইন্টেস্টাইন কম্পেয়ার করা যাবে? বোঝাই যাবে যে ওইটা পুলোরাম, রাইট? লেশন সেম। কিন্তু ছোট একটা মুরগির বাচ্চার ইন্টেস্টাইন আর বড় মুরগি সেম হবে না। ওয়েট, সরি স্যার কল দিছিল। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? বুঝতে পারছো যে কোশ্চেনটা করছিলা? ইয়েস ম্যাম। ওকে, নেক্সটে যাই। সর্বনাশ, কাজ করতেছে না কেন? এখানে আসো, ক্রনিক ফাউল টাইফয়েড। এটা যেহেতু কোন স্পেসিসের ক্ষেত্রে বলছি, লেয়ারের ক্ষেত্রে। লেয়ার কিন্তু দেখা যাচ্ছে সালমোনেলা ইনফেকশনে, আমি আগে বলছি মর্টালিটি রেট কত? 100%।
ওই মরবিডিটি 100%, ইনফেকশন রেট, মর্টালিটি রেট কত বলছি 10 to 50%. 10 to 50%. রাইট, 10 to 50% যদি হয় তার মানে 50% মুরগি সার্ভাইভ করতেছে না, করতেছে তো, সবাই কিন্তু মরতেছে না, 50% হাইয়েস্ট 50% পর্যন্ত মারা যেতে পারে, কিন্তু আমার বাকি 50% কিন্তু পোল্ট্রি সার্ভাইভ করতেছে, লেয়ার বার সার্ভাইভ করতেছে না, সেক্ষেত্রে Yeah. ইনফেকশনটা কিন্তু তার মধ্যে পারসিস্ট করতেছে যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্টটা কন্টিনিউ না করি। ট্রিটমেন্ট যদি আমরা ঠিকভাবে ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্টটা যদি ঠিকভাবে করতে না পারি, সেক্ষেত্রে আমার ক্রনিক ফাউল টাইফয়েডের দিকে যাবে। ও এর আগে যে লেশন গুলো দেখলাম সেগুলো অ্যাকিউট, জাস্ট ইনফেকশন হয়েছে, মারা গেছে, হয়তো তোমার কাছে নিয়ে আসছে এবং তুমি তারপরে ট্রিটমেন্ট লিখছো। ট্রিটমেন্ট লেখার পরে যদি ধরো কিছু পোল্ট্রি মারা গেল, কিছু পোল্ট্রি বেঁচে আছে, কিন্তু তোমার মনে মানে খামারির মনে হচ্ছে যে যে পরিমাণ প্রোডাকশন পাওয়ার কথা ছিল সেই প্রোডাকশনটা হচ্ছে না, সেই ক্ষেত্রে ক্রনিক ফাউল টাইফয়েডের দিকে তোমার ইন্ডিকেশন যাবে। বুঝতে পারছো? ক্রনিক মানে কি, ধীরে 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 অনেকদিন ধরে থেকে যাচ্ছে। তাহলে ক্রনিক টাইফয়েডের ক্ষেত্রে মেইন ওপেন করলেই কি দেখবা, ওভাতে ইনফেকশন দেখবা। লেয়ারে কিভাবে যে ইনফেকশন পারসিস্ট করতেছে, লেয়ারে বোঝার উপায় একটাই, তার এগ প্রোডাকশন কমে যাবে। যখন এগ প্রোডাকশন কমে যাবে ফার্মার তো তখন চিন্তিত হবে, তাই না? হয়ে তারপরে তোমার কাছে আসবে পোল্ট্রি নিয়ে, তখন তুমি জাস্ট যদি মরা মুরগি নিয়ে আসে তুমি দেখলা, ওপেন করলা, আর যদি জাতা মুরগি নিয়ে আসেন তাও জবাই করে তোমাকে ওপেন করতে হবে, কারণ পোল্ট্রির ডায়াগনোসিস আমি প্রথম কি বলছিলাম, পোস্টমর্টেম ইজ মাস্ট। পোস্টমর্টেম ছাড়া কখনোই পোল্ট্রি ডায়াগনোসিস কমপ্লিট হবে না। এখন পোল্ট্রি যদি জেতাও থাকে, তোমরা যদি জেতাও নিয়ে আসে, তোমার পোস্টমর্টেম করা লাগবে তাকে জবাই করার পরে। ক্লিয়ার? করার পরে এই যে ওভাতে দেখো কি কি বলছে, ফ্রিকুয়েন্টলি অ্যাফেক্টেড ফলিকলস আর ডিফর্ম, ফলিকল গুলো ডিফর্ম হবে, মানে নর্মাল যে সাইজ এন্ড শেপ থাকার কথা সেগুলো থাকবে না, নর্মালের চেয়ে ছোট ছোট ফলিকল থাকার কথা, দেখো কিন্তু প্রত্যেকটাই থিকনেস হয়ে গেছে এবং মনে হচ্ছে সিস্টের মতো এক একটা আকার ধারণ করছে। নর্মাল কালারটা চেঞ্জ হয়ে যাবে, ডিসকালার দেখো, এবং পেডাঙ্কুলেটেড মাছ, একটা ঝুলন্ত মাছের মতো ঝুলে ঝুলে থাকবে। বুঝতে পারছো? এই দেখো ঝুলে আছে, বোটা বের হয়েছে প্রত্যেকটারই, তাই না? এটা কিন্তু ওইটাতেও ছিল না, লেয়ারের ক্ষেত্রে যখন রিগেইন করে, পুলোরামে পড়ছিলাম আমরা, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, প্রোগ্রামে ছিল এরকম। হ্যাঁ, পুলোরাম রিগেইন করে লেয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সিমটমটা মোটামুটি একই রকম, কিন্তু ওখানে একটা স্পেসিফিক আলাদা করা যায় যেটা দিয়ে, সেটা হচ্ছে ওখানে হচ্ছে সাদা হোয়াইটিশ কালার হয়ে যায়। ঠিক বলিনি? ডিসকালারটা এত বেশি হয় যে হোয়াইটিশ হয়ে যায়। আর তারপরে দেখো নেক্রোটিক এন্ড নোডিউলার লেশন ইন দা হার্ট এন্ড পেরিকার্ডিয়াম। হার্টে দেখো এই লেশনটা কিন্তু সেম, মনে আছে? গতদিন একটা হার্ট দেখাইছিলাম, সেটাও নোডিউলেটেড ছিল। সালমোনেলার ইনফেকশন তো কিছু লেশন কিন্তু সমান থাকবে। করোনা যেমন মানুষে ইনফেক্ট করছে, করোনার কিন্তু অনেকগুলো স্ট্রেইন বের হইছে, কিন্তু কমন কিছু সাইন সিমটম কিন্তু সেম, তাই না? সেম এখানে সালমোনেলার ক্ষেত্রেও, পুলোরামেও নোডুলেশন ফর্ম করে, টাইফয়েডেও নোডুল ফর্মেশন করে। কিন্তু ওই যে তোমার পার্থক্যটা শিখতে হবে, কোন জায়গায় পার্থক্যটা মেইন ফোকাস করতে হবে তোমাকে। এখন যদি তোমাকে পার্থক্য করতে দেয় আর তুমি যদি কমন টার্মগুলো লেখা শুরু করে, নোডুলেশন ইন লাংস এন্ড হার্ট, ওটাতেও লিখতেছো এটাতেও লিখতেছো, এগুলো কিন্তু পার্থক্য না। পার্থক্যের পয়েন্টগুলো কিন্তু আমি বলতেছি বারবার, কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করবা পার্থক্যতে। পার্থক্য এভিয়ান প্যাথোলজির ক্ষেত্রে অনেকগুলো পার্থক্য থাকতে পারে পরীক্ষায়, এটা মাথায় রাখবা। কম্পারেটিভ স্টাডি এভিয়ান প্যাথোলজি গোটাটাই। দেন লাঞ্চে দেখো, লাঞ্চে ওখানে আমরা শুধুই কি পাইছিলাম, নোডুল পাইছিলাম, দেখাইছিলাম ছবি, মনে আছে কিনা আমি জানি না। লাঞ্চে শুধুই নোডুল পাইছিলাম, কিন্তু এখানে এমন হয়ে যায় লাঞ্চটা কনসোলিডেটেড হয়ে যায়, শক্ত হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। টাইফয়েডে মানে লাঞ্চে ইনফেকশন করলে কনসোলিডেশন হয়ে যায়, শক্ত হয়ে যায়। কনসোলিডেশন মানে সলিড হয়ে যাওয়া, এবং গ্রেইশ কালার, ধীরে ধীরে গ্রে কালার হয়ে যায়। এগুলো ওই যে ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে ধীরে 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 নেক্রোস্টেরিয়া গুলো কনজেশন হইতে হইতে একটা সময় যায় গ্রে কালার ধারণ করে, হেমোসিডারিন পিগমেন্ট জমা হয়। এগুলো হচ্ছে তোমরা জেনারেল প্যাথোলজিতে পড়ছো মেকানিজম গুলো। তারপরে লাঞ্চে ওইখানে শুধু নোডুল দেখছিলাম পুলোরামের ক্ষেত্রে, আর টাইফয়েডে দেখো কনসোলিডেশন এবং গ্রেইশ ইন কালার। নেক্সট ডে আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস খুবই ক্লিয়ার, দুই ধরনের ট্রান্সমিশন হয় এখানে। সালমোনেলায় প্রথম দিনই বলছিলাম দুই ধরনের হয়, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল। ভার্টিক্যাল ট্রান্সমিশন হলে ওভাম থেকে ইনফেক্ট হবে, মানে বাচ্চার ভিতরে ইনফেক্ট হলো। ইনফেক্টেড এগ সার্ভ অ্যাজ দ্য সোর্স অফ ইনফেকশন ডিউরিং দ্য চিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং আর্লি চিক মর্টালিটি। এইটা মোটামুটি টোটাল সালমোনেলোসিসের প্যাথোজেনেসিস।
এই যে এই পার্টটুকু পুলোরামের ক্ষেত্রে, বুঝতে পারছো? ইম্পর্টেন্ট, কারণ চিক মর্টালিটি কে করে? পোলোরাম চিক মর্টালিটি হয়। তো চিক মর্টালিটির জন্য এই পার্টটুকু যদি শুধু বলা হয় যে পুলোরাম ডিজিজে এই পার্টটুকু নিয়ে আসবা, এই পার্টটুকু ইম্পর্টেন্ট, গোটাটাই লিখতে হবে। সালমোনেলোসিস এর আলাদা করে তোমাকে প্যাথোজেনেসিস আসবে না ওইভাবে যে পুলোরামের ক্ষেত্রে লিখো বা টাইফয়েডের ক্ষেত্রে লিখো, কমনই দেয়, আমি কমনটাই দিছি। আর হরাইজন্টালের ক্ষেত্রে দেখো, হরাইজন্টালে হচ্ছে ওরাল রুটে ঢুকতে পারে, ওরাল রুটে ঢুকলে আলটিমেটলি ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে গেলে ওখানে ব্যাকটেরিয়া কি হবে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের সাথে ফিমব্রি এবং যে ম্যানোস রেসিস্ট্যান্ট হেমাগ্লুটিনিন আছে, এই ফিমব্রি আর ম্যানোস রেসিস্ট্যান্ট হেমাগ্লুটিনিন এই প্রোটিনটার মাধ্যমে এপিথেলিয়াল সেলের সাথে বাইন্ড হয় ব্যাকটেরিয়া গুলো, বুঝতে পারছো? ফিমব্রিতে যে আছে এই ম্যানোস রেসিস্ট্যান্ট হেমাগ্লুটিনিন, এটা একটা প্রোটিন, এই প্রোটিনটার সাহায্যে এই ব্যাকটেরিয়াটা বাইন্ড হয় আর অ্যাডহেয়ার হয় কার সাথে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের সাথে। ওখানে কি করে, রেজাল্টিং ডায়রিয়া করে। যখন বাইন্ড হবে তখন কি হবে, সেলগুলো একটু আগে সেলগুলো ওভার ফাংশনিং শুরু করবে, সিক্রেশন শুরু করবে, অর্গানিজমটাকে বডি থেকে রিলিজ করে দিতে চাবে, এনিহাউ বের করে দিতে চাবে। বের করে দেওয়ার অনেকগুলো প্রসেস বডি মেইনটেইন করে। কোনো অর্গানিজমের ইনফেকশন হলে বডি থেকে তাকে বের করে দিতে চাবে, তো বডি তো চাবে না যে আমি মরি তাকে রেখে, তাই না? বডি থেকে বের করে দেওয়ার কতগুলো মেকানিজমের মধ্যে একটা মেকানিজম হচ্ছে বডি প্রচুর পরিমাণে ফ্লুইড ছাড়ে, প্রত্যেকটা সেল, ইন্ডিভিজুয়াল সেল ফ্লুইড ছাড়ে। কারণ কি, এই ব্যাকটেরিয়া যায় কিন্তু দেখো ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলকে এফেক্ট করতেছে, তাই না? বুঝতে পারতেছো আমার কথাটা? একটু ক্লিয়ারলি শোনো। ব্যাকটেরিয়াটা যায় কাকে ধরতেছে বলো? এপিথেলিয়াল সেলকে ধরতেছে, মানে ইন্ডিভিজুয়াল একটা সেলকে ইনফেক্ট করছে। যখন একটা ইন্ডিভিজুয়াল সেলকে ইনফেক্ট করলো, সেলটা কি চাবে? ও কি চাবে যে ব্যাকটেরিয়াটা আমাকে খেয়ে ফেলুক? না। তখন সে কি করে, ফ্লুইড রিলিজ করে, ফ্লুইড রিলিজ করে। এই জন্য বডিতে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, কলেরার ক্ষেত্রে মানুষের প্রচুর পরিমাণে কি হয়, ডায়রিয়া হয় প্লাস ভমিটিং হয় না? কারণ কি, ইন্টেস্টাইনে এত পরিমাণে ফ্লুইড প্রত্যেকটা ইন্টেস্টাইনাল সেল রিলিজ করা শুরু করে এবং এনিহাউ বডি থেকে ফ্লাশ আউট করে দেওয়ার চেষ্টা করে। বডি প্রচুর পরিমাণে ফ্লুইড রিলিজ করে, প্রত্যেকটা সেল ফ্লুইড রিলিজ করে অর্গানিজমটাকে সে ভিতর থেকে বের করে দেওয়ার জন্য। এইটারই রেজাল্টিং হচ্ছে ডায়রিয়া। যখন প্রত্যেকটা সেল, ধরো বডিতে একটা এপিথেলিয়াল ইন্টেস্টাইনের মধ্যে কতগুলো এপিথেলিয়াল সেল আছে, সবাই যদি ফ্লুইড রিলিজ করা শুরু করে সেক্ষেত্রে কি হবে, ডায়রিয়া তো মাস্ট হবে, তাই না? এবং এই ডায়রিয়াটা ডিপেন্ড করবে তোমার অর্গানিজমের ভিরুলেন্সের উপর, বুঝতে পারছো? ইনিশিয়ালি একটু কম হবে, যদি ভিরুলেন্স মানে অর্গানিজমটা অনেক বেশি ভিরুলেন্স হয় সেই ক্ষেত্রে ডায়রিয়ার পরিমাণটা ইন্টেন্সিভ হবে, বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু? জি ম্যাম, ক্লিয়ার। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 4 থেকে 5 দিন। নেক্সট পড়াবো নাকি শেষ করবো? এটা হজম করতে পারবা? জি ম্যাম, পারবো। ব্লাড থেকে নাকি সেল থেকে? আবার বলো, বুঝিনি। ম্যাম ও বোধহয় বললো যে ফ্লুইডটা কোথা থেকে আসে, ব্লাড থেকে না সেল থেকে? এই সেলের কন্টেন্ট, এক্সট্রাসেলুলার ফ্লুইড বেড়ে যায়, এক্সট্রা সেলুলার ফ্লুইড বেড়ে যায়, ঠিক আছে, কিন্তু সেলের কন্টেন্ট কি আগে বলো। ম্যাম বলছিলাম যে ফ্লুইডটা যে রিলিজ আমার কথাটা শোনো আমি বলি, যদি ওই নাকি ব্লাড, একটু শোনো, বডি, আমি বলছি যে বিভিন্ন ভাবে বডি ফ্লাশ আউট করার চেষ্টা করে। আমি কিন্তু তোমাকে সব কয়টা মেকানিজম বলিনি ফ্লাশ আউটের, আমি বলছি ফ্লুইড, এখানে শুধুমাত্র আমি সেলের কথা বলছি, ব্লাড থেকেও ফ্লুইড আসে, ঠিক আছে? ব্লাডও কিন্তু কতগুলো সেলের কম্পোজিশন, এম আই রাইট? ব্লাড কি কতগুলো সেলের কম্পোজিশন, তো ওগুলো সেলের, আর সেলের মেইন কম্পোজিশন কি? সেলের কত পার্সেন্ট ওয়াটার থাকে? হিস্টোলজিতে পড়ছো, অ্যানাটমিতে পড়ছো? 70%, 75% ওয়াটার থাকে। তো ওয়াটার রিলিজ করবে না কেন? সেই ওয়াটারটা তো ওর প্রোটেকশনের জন্য এবং অর্গানেলস গুলোকে হোল্ড করার জন্য, বাইন্ড করে ধরে রাখার জন্য, তাই না? সেলটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু ওই ওয়াটার গুলো। তো আমার কথা হচ্ছে, যেখানে বডির, আমি তোমাকে বলছি যে বডির ইমিউন সিস্টেমের অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে বডির ডিফেন্স মেকানিজমের অনেকগুলো মেকানিজম আছে, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ওয়াটার রিলিজ করাটা। এম আই ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এখন হচ্ছে আমার কথা শোনো, পলিব্যাসিলোসিস একটা বড় চ্যাপ্টার, শুরু করলে আমি শেষ করতে পারবো না।
ঠিক আছে? তাহলে আজকে থাক। ঘুম পাইছে কার? তাহলে ম্যাম নেক্সট ক্লাসে যদি একটু সময়টা পারে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 1 ঘন্টা ক্লাস করব। ক্লিয়ার? জি ম্যাম, Yes. আজকে থাক ম্যাম, ম্যাম কাল আজকে হয়ে থাক। গেছে। আজকে আমি থাকে। আমি চাচ্ছি কি তোমাদের তো তাড়াহুড়া নাই, তাড়াহুড়া আছে কি? না মানে ম্যাম, তোমাদের কি টার্গেট আছে যে এতদিনের মধ্যে ক্লাস শেষ করে ফেলতে হবে? ম্যাম সেটা তো একটু আছে যে আমরা চিন্তা করছি যে ইয়ার মধ্যে কিসের মেয়ের মধ্যে? মেয়ের মধ্যে শেষ করতে, কারণ আমাদের আচ্ছা, May আচ্ছা, থেকে আমরা এপ্রিল করতে মে। পারি। আচ্ছা, আমার একটা কথা শোনো, আমি চাচ্ছি এভিয়ান প্যাথোলজি ডিজিজ কিন্তু খুব বেশি না। হ্যাঁ, জি আমি চাই যে ইন্ডিভিজুয়াল ডিজিজ সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে, জি ম্যাম, যাতে জি আমরা ম্যাম। সেটাই চাচ্ছি ম্যাম। জি ম্যাম। পরে প্র্যাকটিক্যাল ক্লাসে যদি তোমরা যেন মানে পোল্ট্রি একটা নিয়ে এসে ওপেন করার সাথে সাথেই বলতে পারো যে এটা এই ডিজিজ, এটা এই প্রবলেম হয়েছে। বুঝতে পারছো? জি ম্যাম। এই জন্য প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আমি যতটুকু আমার মধ্যে আছে আমি দেওয়ার চেষ্টা করতেছি। প্যাথোজেনেসিসের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় বুঝতে, দয়া করে আমাকে নেক্সট ক্লাসে প্রথমেই বলবা যে ম্যাডাম এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ আমিও শিখতেছি, এই সাবজেক্টটা আমাদের সময় ছিল না। তোমরা জানো কিনা আমি জানি না, আমাকে যে 2টা বেসিক সাবজেক্ট দেওয়া হয়েছিল, 4th এর ক্লাস দেওয়া হয়েছিল আমাকে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি, ওটা আমাদের সময় কলেজ লাইফে ছিল না। এভিয়ান প্যাথোলজির কোর্স আমাকে দেওয়া হয়েছে, এটাও কলেজ লাইফে ছিল না। তো মানে আমরা যখন পড়ছি তখন ছিল না। তো এই 2টা কোর্সই হচ্ছে আমাকে নতুন করে শিখে 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 করতে হচ্ছে। সো এখানে যে 100% ঠিক আছে, আমি চেষ্টা করছি ঠিক করার, কিন্তু কোথাও যদি তোমাদের মনে হয় যে না ম্যাডাম আমরা পড়ছি এই জায়গায় একটু ফল্ট মনে হচ্ছে, আপনার এই জায়গায় একটু ভুল হইতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাকে নির্দ্বিধায় বলতে পারো যে ম্যাডাম এই জায়গাটা একটু কারেকশন দরকার আছে। ক্লিয়ার? প্রত্যেকটা ডিজিজ আমরা ভালো করে শিখবো, তোমরাও আমিও। বুঝতে পারছো? জি ম্যাম, জি। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে শেষ করবো। জি ম্যাম, জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম।